গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ সোমবার, জানুয়ারি মাসের 20 তারিখ। নতুন করে সপ্তাহের আবার শুরু। আজকে থেকে আবার দুজনের অফিস। একটা দিন ভালোই কাটলো মজাতে। ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। একটা বেগুন রয়েছে দুদিন ধরে ফ্রিজে, তো এই টাটকা থাকতে থাকতেই ভাবছি একটু বেগুন ভাজা করব। শীতকালে বেগুন ভাজা খেতে বেশ লাগে। আর আজকে বানাবো মটর শাক, আর একটু মাছ ছিল ফ্রিজে, সেই মাছটা জ্যান্ত রুই মাছ, ওই 3-4 পিস মতন ছিল। ডিপ ফ্রিজ থেকে রাতের বেলাতেই মাছটাকে বার করে নর্মাল ফ্রিজে দিয়ে রেখেছিলাম, বরফটা পুরো গলে গেছে। আর যে মটর শাকটা, সেটাও রাত্রেবেলায় কেটে রেখেছিলাম। তো কাজ অনেকটা এগিয়েই রয়েছে। ছুটির দিনে কি হয়, একটু বেশি করে মাছ নিয়ে আসি। 3-4 রকমের মাছ কিনে এনে ভালো করে ধুয়ে সব আলাদা আলাদা করে কৌটোতে করে ডিপ ফ্রিজে দিয়ে দিই। এবার সপ্তাহে যখন যেরকম প্রয়োজন হয় তখন সেরকম বার করে রান্না করি। আমার মতন যারা ওয়ার্কিং বা যাদেরকে সকালবেলা উঠেই অফিসের ভাত ধরানোর জন্য রান্না করতে হয়, তারা কিন্তু রাত্রেবেলায় এরকম ফ্রিজ থেকে মাছ বার করে, মানে ডিপ ফ্রিজ থেকে বার করে নর্মাল ফ্রিজে দিয়ে রাখতে পারেন। সকালবেলায় উঠে দেখবেন একদম মাছের বরফ সব গলে গেছে, কোনো অসুবিধেই হবে না। গল্প করতে করতে তেলটা এত বেশি হিট হয়ে গেছে, যাই হোক আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি, দিয়ে বেগুনটা দিয়ে দিলাম। আর সাথে সাথে পাল্টে দিই, না হলে পরে ওই পিঠটা পুরোই পুড়ে যাবে। আর গ্যাসটা এরকম সিম অবস্থায় থাক, আর একটু ঢেকে দিই, তাহলে বেগুনটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে, ভালো করে ভাজাও হয়ে যাবে। আর এই দেখুন মাছ, এক ফোঁটাও কিন্তু বরফ এতে নেই। এই 3 পিস মাছ রয়েছে পড়ে, আর রয়েছে 2টো মাথা। এবার এটাকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে একটু কড়া করে ভেজে নেব। আর আজকে মাছ রান্না করব আপনার বড়ি দিয়ে। আর ওদিকে চালটা ধুয়েও আমি হাঁড়ির মধ্যে দিয়ে রেখেছি জল দিয়ে। আবার যেদিন খুব সকালে বেরোতে হয় উত্তমকে অথবা আমাকে, সেদিন কী করি, আগের দিন রাত্রেবেলাতেই চাল ধুয়ে হাঁড়ির মধ্যে পরিমাণ মতন জল দিয়ে রেখে দিই, দিয়ে পরের দিন সকালে শুধু গ্যাসটা ধরিয়ে দিই, তাহলে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর চাল ভিজিয়ে রাখলে যেটা হয়, খুব তাড়াতাড়ি কিন্তু ভাত হয়ে যায়। সেদিক থেকে আপনার গ্যাসও কিন্তু কম খরচ হয়। যাই হোক, বেগুনটা ভাজা হয়ে গেছে, আর এখন আমি বড়িটা ভেজে নিচ্ছি। মটর শাকটা বানাবো বেগুন দিয়ে, আর তার মধ্যে একটু বড়ি দিলেও ভালো লাগে, কিন্তু আজকে আমি বড়ি দেবো না, বড়ি শুধু মাছের ঝোলেই দেবো। মটর শাকের মধ্যে একটু বেগুন দিলে পারে যেটা হয়, মটর শাকটায় ছাড়া ছাড়া ভাবটা থাকে না, খুব সুন্দর একটু মাখো মাখো ব্যাপারটা আসে। অনেকে আবার যেটা করে, ওই আটা অথবা কর্নফ্লাওয়ারের গুঁড়ো কিন্তু দিয়ে দেয়, ওটাকে বলে পিটুলি দেওয়া। আমি ওসব দিই না, মামুনি থাকলে পারে হয়তো দিতেন, কিন্তু আমি দিই না। ওই বেগুন দিলাম, ওতেই একটা গামাখা হয়ে যাবে। ভেবেছিলাম শাকে কালো জিরে ফোড়ন দেবো, কিন্তু ভুলে গেছি। কোনো অসুবিধা নেই, মটর শাক এমনি রান্না করলেই ভালো লাগে খেতে। দিয়ে দিলাম লবণ, আর এবার কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি মিশিয়ে তারপরে ঢেকে রেখে দেবো। আর আঁচটা একটু সিম করে দেব, শাকের থেকে যে জলটা বেরোবে তাতেই খুব ভালো করে কিন্তু শাকটা রান্না হয়ে যাবে। এই দেখুন জল অলরেডি বেরিয়ে গেছে লবণ দেওয়ার সাথে সাথে। এবার ঢেকে দিলাম, আর ওদিকে এবার মাছটা ভাজবো। দাঁড়ান, গ্যাসের থেকে এটা অন্য গ্যাসে সরিয়ে দিই। ওই পাশের গ্যাসটা জ্বলছে, দাঁড়ান ওটাকেও বন্ধ করে দিই আগে। ফ্রাইং প্যান বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে একটু ছাকা তেলে ভেজে নিচ্ছি ভালো করে। আর ফ্রাইং প্যান তো ডিপটা কম, সেই জন্য একটু তেল ছিটছিল, তাই একটু ঢেকে দিয়েছিলাম। একটা পিঠ যখন হয়ে গেছে তখন এই আলুগুলো এর পাশে দিয়ে দিচ্ছি। এটাই হয় এই ছড়ানো প্যানে রান্না করার, এটাই একটা সুবিধে, একসাথে অনেকটা জিনিস কিন্তু ভাজা যায়। সুবিধা যেমন আছে অসুবিধাও তেমন আছে। যেহেতু ডিপটা কম, সেই জন্য খুব সাবধানে কিন্তু কাজ করতে হয়, নাহলে কিন্তু তেল উপচে পড়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায়। মাছগুলোকে লাল লাল করে ভাজবো, আর সাথে আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। তবে শীতের আলু তো খুব ভালো কিন্তু গলে যায়, খুব কড়া করে বা লাল করে ভাজার দরকার নেই। আজকে কলেজে গিয়ে অনেকগুলো কাজ আছে, পরীক্ষা চলছে। আজকে আমার পরীক্ষার ডিউটিও ছিল। পরীক্ষার ডিউটির জন্য আমাকে যেতে হতো এখান থেকে 8:10 ট্রেন ধরে, কিন্তু ডিউটিটা আমার ক্যান্সেল হয়েছে। সেই জন্য আমি যেমন 9:40 ট্রেনে যাই, ওই ট্রেনেই যাব। তাই আজকে এত কিছু সকালবেলায় রান্না করছি।
আর গতকাল রবিবার গেছে, ঠিক করে আমাদের রান্না বান্নাও হয়নি, খাওয়া দাওয়াও হয়নি। আপনারা জানেন যে গ্যাস আমাদের শেষ হয়ে গেছিলো, সেই কারণে আজকে একটুখানি সেই রবিবারের কমতিটাকে পুষিয়ে নেওয়া যাকে বলে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছ আলু সব ভাজা হয়ে গেছে। আর আজকে কোনো আমি মিক্সিতে মশলা পেস্ট করিনি। মাছের জন্য 1/2 ইঞ্চি মতন আদা আমি গ্রেড মেশিনে গ্রেড করে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কুচি দিয়ে আমি রান্না করব। প্রথমে সাদা জিরে আমি তেলে ফোড়ন দিয়ে গ্রেড করা আদাটুকু দিয়ে দিলাম, আর দিলাম 5টা কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা। টমেটো সবটা দিইনি, 2-3 টুকরো রেখে দিয়েছি, কারণ ঝোলের ওপরে টমেটো খেতে আমার বেশ ভালো লাগে। এই তেলের ওপরে যদি টমেটোটা দিই তাহলে ওটা পুরো গলে যাবে, সেই জন্য দিইনি। আর এখানে দিয়ে দিচ্ছি এখন গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিলাম 1 চামচ লবণ, তারপরে 1 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এটা ভালো করে কষে গেলে পারে এই যে টুকরোগুলো রেখে দিয়েছিলাম টমেটোর, সেটা এখন দিয়ে দিলাম, আর সাথে ভাজা আলুটাও দিয়ে দিলাম। আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে তারপরে দিয়ে দেবো জল। আর লবণটা স্বাদ মতন দিয়েছি, পরে প্রয়োজন হলে টেস্ট করে আবার দেব। আর জলটা অনেকটা বেশি করেই দেব, তার কারণ বড়ি দেব তো, বড়িতে ঝোলটা অনেকটা টেনে নেবে, সেই জন্যেই। এবার এটা ভালো করে ফুটে গেলে পারে এর মধ্যে দিয়ে দেবো মাছ আর বড়ি আর ধনেপাতা। তারপরে এইগুলো দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে ঢেকে রাখবো। একটুখানি স্ট্যান্ডিং টাইম দিলে পারেই কিন্তু আমার এই ধনেপাতা দিয়ে মাছের ঝোল রেডি। শীতকালে এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর খেতেও হয় খুব সুস্বাদু। গরম গরম ভাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটতে দেব, আর এটাকে আবার ঢেকে দিয়ে আমি চলে যাব স্নানে। আর ভাতটা যদি উতল চলে আসে তাহলে উত্তমকে বলে যাচ্ছি ও হাঁড়ির ঢাকনাটা একটু ফাঁকা করে দেবে। আমার স্নান হয়ে গেছে, আমি চলে এসেছি, পুজো দেওয়াও হয়ে গেছে। আর এদিকে দেখুন আমার মাছের ঝোল কিন্তু পুরো রেডি। আর ওদিকে মটর শাকটাও নামিয়ে দিয়েছি, দিয়ে নিয়ে গিয়েছিলাম টেবিলে। আর এখন আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছি। আর উত্তম বলল আমাকে স্টেশনে নামিয়ে দিয়ে এসে তারপরে খাবে। আলু সেভাবে কেউ আমাদের বাড়িতে ভালোবাসে না, সেই জন্য ওই 4 টুকরো আলুই দিয়েছি, তাও দেখবেন শেষ মুহূর্তে থেকে যাবে। আর উত্তম বড়ি খেতেও ভালোবাসে না, এই যে কটা বড়ি দিয়েছি সব আমাকেই খেতে হবে। শীতকালে এই ধোয়া ওটা ভাতে গরম গরম বেগুন ভাজা, আর তার সাথে মটর শাক, আর তার সাথে মাছের ঝোল, আর কি চাই বলুন তো বাঙালির তো শুধু মাছের ঝোল হলেই হয়ে যায়। মাংসের তুলনায় আমি মাছ খেতে বরাবরই ভীষণ ভালোবাসি। সকালবেলায় মাছের ঝোল হলে কে বলবে যে ভাত খাবো না, ওটস খাবো। ওটস দূরে থাক, ভাত আমার বেঁচে থাক। যাই হোক, রেডি হয়ে গেছি, চলে এসেছি স্টেশনে, আর ট্রেনেও উঠে গেছি, যথাসময়ে ট্রেন ছেড়েও দিয়েছে। আর এই যে সেই সর্ষে ক্ষেত এখনও রয়েছে, কিন্তু সেই হলুদ, পুরোপুরি সবুজ হয়নি, অর্থাৎ সমস্ত গাছে সর্ষে এখনও ধরেনি। আর কয়েকটা দিন তারপরেই কিন্তু এই হলুদ রঙটা মাঠের আমরা আর দেখতে পাবো না। পৌঁছে গেছি বেলডাঙা। এবার এখান থেকে যাব 2 নম্বর প্ল্যাটফর্ম পার হয়ে একেবারে টোটো স্ট্যান্ডে, সেখান থেকে নেব টোটো, আর তারপরে সোজা কলেজের একদম সামনেই কিন্তু টোটো নামিয়ে দেয়। আর আমাদের কলেজটা কিন্তু মেন রাস্তার ধারেই। পৌঁছে গেছি কলেজ, চলুন ভেতরে যাই। পরীক্ষা চলছে, ওই জন্য একদম চুপচাপ শান্ত পরিবেশ কলেজের। আর দেখেছেন কত ফুল ফুটেছে বাগানে। আস্তে আস্তেই প্রতীকের সাথে দেখা হয়ে গেল, বললো দিদি এখান থেকে চা নিয়ে নেন। আসলে ও চা নিয়ে একবার স্টাফ রুম ঘুরে গেছে, সেই জন্য আবার কখন চা দিতে আসবে তার তো ঠিক নেই, তাই চাটা নিয়ে নিলাম ওর কাছ থেকে। চা খাওয়া হয়ে গেছে, এখন যাব লাইব্রেরিতে, ওখানে আমার ছাত্ররা অপেক্ষা করছে। ওরা চলে এসেছে, লিস্ট অনুযায়ী জিনিসপত্র কিনেও এনেছে বাজার থেকে। আর এত আয়োজন আমাদের দেয়াল পত্রিকার জন্য। এরা আমার সব ছাত্রছাত্রী, এদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। বাজার করে নিয়ে এসছে, জিনিসপত্র কেনাকাটা করেছে, আর এরা সব ডকুমেন্টস গুলো কালেক্ট করেছে গুগল থেকে। আর এই যে আর্টিস্ট বসে আছে, যে বসেছিল ওর নাম কুশল, ও 6 সেমিস্টারের ছাত্র। ও ভীষণ সুন্দর ছবি আঁকে।
তো ওকে আমি ডেকে পাঠিয়েছিলাম, ওদের গতকালকে 5th সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, আজকে এসেছে সাহায্য করার জন্য। আর বাকি সমস্ত ছাত্রছাত্রী কিন্তু আমার 3rd সেমিস্টারের। ওরা সকলেই কোনো না কোনো কাজ করছে। আর এই যে গ্যাম্বো জিওলো কালারের যে হুডি পরে দাঁড়িয়ে রয়েছে ছাত্রী, ও সিমরিন, ও ভীষণ সুন্দর আঁকে। ও এখানে বাকি ড্রয়িংগুলো করছে। আর কুশলের দায়িত্ব পড়েছে মেন যে ওয়াল ম্যাগাজিন হবে তার চারপাশের যে কলকা বা বর্ডার আমরা তৈরি করছি বা আঁকছি, সেটা হচ্ছে কুশল করে দেবে। আর এবারের দেয়াল পত্রিকার বিষয় হলো আমাদের কবি জীবনানন্দ দাশ। আমি এই দেয়াল পত্রিকা সম্পর্কে আজকে বিশেষ কিছু বলছি না, কারণ যেদিন এই দেয়াল পত্রিকা প্রকাশিত হবে সেদিন আপনাদেরকে এর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আমি জানিয়ে দেব। আজকে শুধু এতটুকুই বলি, আমার ছাত্রছাত্রীরা কিন্তু আমার ভীষণ কাছের। একটা ডাকে ওরা কিন্তু সকলে এসে আজকে উপস্থিত। আর একদিনের মধ্যে আমাদের দেয়াল পত্রিকার প্রায় 70% কাজ হয়েই গেছে। আমরা আশা করছি আর একদিন বা দুদিনের মধ্যেই আমরা এই পত্রিকা প্রকাশ করতে পারবো। কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছি, আজকে দুপুরে খেতেও বেশ দেরি হয়ে গেছে। আজকের মেনুতে রয়েছে একটা নিরামিষ তরকারি, ডাল আর ডিম। লাঞ্চ করে এসে বাইরে করিডোরে দাঁড়িয়েছি আর দেখছি ছাত্রছাত্রীরা এখানে প্র্যাকটিস করছে। এরা এনসিসির টিম। আগামীকাল আমাদের কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেখানে ওদের একটা পারফরমেন্স আছে, তারই প্র্যাকটিস চলছে জোর কদমে। ভেবেছিলাম আজকে আপনাদেরকে একটু মাঠেও নিয়ে যাব। মাঠে কি করে চুন দিয়ে দাগ টানা হয়, মানে ওই দৌড় প্রতিযোগিতার কি করে লাইনগুলো টানা হয় বা কিভাবে মাঠকে সাজানো হয়, এই সমস্ত কিছু আপনাদের সাথে একটু শেয়ার করে নেব। কিন্তু কলেজে এসেই এত কাজের পাহাড় জমেছিল যে সেগুলো শেষ করতে গিয়ে আমি আর এক ফোঁটাও সময় পাইনি, তাই মাঠে আর যাওয়া হয়নি। একবারে কালকেই আপনাদের সাথে মাঠ কীরকম করে সাজানো হয়েছে শেয়ার করব। 3:12 আমার ট্রেন, আর আমি আজকে কলেজ থেকে বেরিয়েছি 3:07 মতন বাজে তখন, তাই ঊর্ধ্বশ্বাসে ছুটছিলাম আমি। পেয়ে গেছি ট্রেন যথাসময়ে, এবার ফিরছি বাড়ি। কখনো কখনো মনে হয় এই ট্রেনটাই হচ্ছে আমার রেস্ট নেওয়ার জায়গা, এখানেই পা দুটো এক জায়গায় করে আমি বসতে পারি, কারণ বাড়িতে ফিরেও রয়েছে পাহাড় প্রমাণ কাজ। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ছাদে গাছে জল দিয়ে সন্ধ্যা দিয়ে এখন এসেছি চা নিতে। এই বিস্কিটের প্যাকেটটা উত্তম আজকেই নিয়ে এসছে। বিস্কিট প্রায় শেষ, সেই জন্যই নিয়ে এসেছে। রিলায়েন্সের যে স্টোর হয় সেখান থেকে নিয়ে এসেছে। এটা পার্লের হানি অ্যান্ড ওটস ডাইজেস্টিভ কুকিজ। এর ওজন হচ্ছে 600 গ্রাম আর দাম নিয়েছে 95 টাকা। প্রিন্ট রেট এখানে রয়েছে 180 টাকা, ছাড়ে ছিল। এর মধ্যে রয়েছে এরকম 6টা ছোট ছোট প্যাকেট। এত বড় প্যাকেট একবারে খুললে যদি মিইয়ে যায়, মানে বিস্কুটগুলো নরম হয়ে যায়, সেই জন্যেই এরকম ছোট ছোট প্যাকেট করে দেওয়াতে একটা কিন্তু সুবিধাও হয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, এই বিস্কিটের প্যাকেটের মধ্যে কিন্তু একটা ছোট্ট প্যাকিং বোর্ড দেওয়া ছিল, যাতে করে বিস্কুটগুলো ভেঙে না যায়। শীতকালে টোস্ট বিস্কিট খেতে বেশ ভালো লাগে, তো উত্তমকে অনেক দিন আগেই টোস্ট বিস্কিট আনতে বলেছিলাম। তো সেই বিস্কিটগুলো রয়েছে, কিন্তু সেভাবে কেউ খায়নি। এতে বুঝলাম যে আমাদের বাড়িতে টোস্ট বিস্কিট শুধু আমি একাই খাই। পুরো এই এক প্যাকেট বিস্কুট আমি একাই শেষ করেছি, আর এই শেষমেশ 3 টুকরো পড়ে আছে। আর নতুন একটা কুকিজ ভেঙে দেখি কেমন খেতে। এই বিস্কুটটাও ভেঙে গেছে। প্যাকিং বোর্ড দেওয়া সত্ত্বেও দেখুন বিস্কুটগুলো কেমন ভেঙে গেছে। কি আর করা যাবে, কিছু তো করার নেই, ভাঙা বিস্কিট খেতে হবে। কিন্তু এই ভাঙা বিস্কিট বার করে কাউকে দেওয়া কিন্তু যায় না। এদিকে গরম জল হয়ে গেছে, টি ব্যাগটা চুবিয়ে দিলেই হয়ে যাবে আমার গ্রিন টি। উত্তম ভেবেছিল আজকেও কফি বানালেই হতো, ফ্রিজে দুধ ছিলই, কিন্তু আমার খুব একটা ইচ্ছে করছে না। আর রাতে ভাবছি একটু ডালিয়া বানিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। প্রেসার কুকারে শীতের সবজি দিয়ে মাত্র 2টো সিটিতে ডালিয়া বানানো কিন্তু খুব সহজ, আর শরীরের জন্য ভীষণ ভালো। ছুটির পরের দিন অর্থাৎ এই সোমবার, এই 200 কিলোমিটার জার্নি করে এসে আমার আর শরীর দেয় না, সত্যিই আর ভালো কিছু রান্না করতে মন চায় না এই রাত্রেবেলায়।
তখন মনে হয় কিছু একটু খাবার সামনে পেলেই হলো। যাই হোক, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন।